আমার হলো মানে চাচাতো ভাইটা পাইলস অপারেশন করলো, আমি যেখানে সেখানে বড় পাইলস আর কি। তোমারটার কি অবস্থা এখন? মৃত্যু মাইনে চলবে, গুরুত্ব এরকম খাই না, খাইলে তো খারাপ লাগে। না কি হলো, অপারেশন করবে? তাহলে নিয়ম মাফিক একবার চলবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া তাআলা ওয়া বারাকাতুহু। আপনারা শত ব্যস্ততার মাঝে একটা ছুটির দিনে এই পরন্ত বিকালে কষ্ট করে আমার সঙ্গে একত্র হলেন, এই জন্য আল্লাহ তাআলার দরবারে আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ আপনাদের মনের নেক আশাটুকু পূর্ণ করুন এবং আপনাদেরকে মোবারকবাদ জানিয়ে আমার পড়া শুরু করছি। প্রথমেই যে কথাটা বলছি সেটা হলো, আদালত যদি, কথাগুলি খুব মনোযোগ দিয়ে শুনবেন, এটা কি বন্ধ করে দিবে নাকি? আমার গরম লাগবে। আদালত যদি কোনো ব্যক্তির অপরাধের কারণে সশ্রম কারাদণ্ড দেন, সেক্ষেত্রে এই সশ্রম কারাদণ্ড যদি নির্জন কারাবাস দিতে চান, তাহলে 6 মাস পর্যন্ত কারাদণ্ডের ক্ষেত্রে নির্জন অন্তরীণ হবে অনধিক 1 মাস, আর 6 মাসের অধিক 1 বছরের কম কারাদণ্ডের ক্ষেত্রে নির্জন কারাবাস হবে অনধিক 2 মাস, অর্থাৎ 2 মাসের বেশি হবে না। আর 1 বছরের অধিক হলে এই নির্জন কারাবাস হবে অনধিক 3 মাস। এটা 73 ধারা। আর নির্জন কারাবাস এটা মেয়াদ হবে, যে ভোগের মেয়াদ একটানা 14 দিনের অধিক হবে না। কম হতে পারে, 5 দিন হতে পারে, 7 দিন হতে পারে, 10 দিন হতে পারে, কিন্তু 14 দিনের অধিক হবে না। আর 14 দিন পরে বা 7 দিন পরে বিরতি থাকবে। এটা যতদিন কারাবাস করবে তার কম হবে না। অর্থাৎ যদি 7 দিন অন্তরীণ রাখে, তাহলে বিরতি থাকবে কমপক্ষে 7 দিন, সেটা 15 দিনও হতে পারে, 7 দিন হবেই কমপক্ষে। 14 দিন হলে 14 দিন হবে, অথবা বেশি হতে পারে, কিন্তু 14 দিনের কম হবে না। তাহলে মেয়াদটা হবে, ভোগের মেয়াদ হবে একাধিক্রমে 14 দিনের অধিক হবে না। আর বিরতি থাকবে নির্জন কারাবাস যতদিন, বিরতি কমপক্ষে ততদিন, এর বেশি হতে পারে, কমপক্ষে ততদিন। এটা 73-74 গেল। প্রিয় ভাইরা, আপনারা এই সরকারি কর্মচারী ভুলে যদি কাউকে গ্রেপ্তার করে, তাহলে রেহাই পাবে 76। বিচারক যদি ভুলে রায়ে ভুল হয়ে যায়, বিচারক রেহাই পাবে 77। আবার আদালতের যে রায় হলো, এই রায় তো জল্লাদ কার্যকর করে, জল্লাদের অপরাধ হবে না 78। জনসাধারণ নিজেকে আইন বলে বাধ্য মনে করে অপরাধ করলে জনসাধারণ রেহাই পাবে 79। ও উদাহরণ দিয়েছিলাম, চা বিক্রেতা একজন ব্যক্তিকে ধরে পুলিশের কাছে সোপর্দ করলো। আইনানুগ কাজে দুর্ঘটনা 80, কাঠুরিয়ার কাঠ কাটা। বড় ছোট অপরাধের ছোট অপরাধ করলে রেহাই পাবে, যেমন বাস আর একটা বাসে না লাগিয়ে পথিককে মেরে ফেললো।
আর লঞ্চে না লাগিয়ে নৌকায় লাগাই দিল, এই উদাহরণ বলেছিলাম। এটা হলো 81। 9 বছরের কম 82, 9-এর বেশি 12-র কম 83, পাগলের অপরাধ না 84, অনিচ্ছায় নেশাগ্রস্ত হয়ে অপরাধ 85, যে কাজে বুদ্ধি প্রয়োজন সে কাজ নেশাগ্রস্ত করলেও রেহাই পাবে না 86, খেলাধুলা করতে গিয়ে 87, অনুমতি নিয়ে ডাক্তার অনুমতি নিয়ে অপারেশন করলো মারা গেল 88, শিশু বা পাগলের ক্ষেত্রে অনুমতি নিতে হবে পিতামাতার বা অভিভাবক 89, অনুমতি বা সম্মতি বলে গণ্য হবে না, এটা 90। কোন ক্ষেত্রে সম্মতি হবে না? ভয় দেখিয়ে সম্মতি নিলে, ভুল বুঝিয়ে সম্মতি নিলে, পাগলের সম্মতি নিলে, 12 বছরের কম বয়স্ক শিশুর সম্মতি নিলে এটা সম্মতি বলে গণ্য হবে না 90। সম্মতিক্রমে কিন্তু স্বতন্ত্র কোনো অপরাধ সেক্ষেত্রে রেহাই পাবে না 91। কিরকম উদাহরণ দিয়েছিলাম? গর্ভপাত করাতে গেল, মায়ের মৃত্যু ব্যতীত শুধু গর্ভপাত, সেক্ষেত্রে ডাক্তারও রেহাই পাবে না, আবার মাও রেহাই পাবে না। এটা হলো 91। সম্মতি বাতি রেখে অপরাধ করলে, সম্মতি বাতি রেখে যদি উপকার করতে যায়, ক্ষতি হলে রেহাই পাবে। ওই বাঘ মধুয়ালাকে ধরেছে, উদাহরণ একটা। ছাদ থেকে আগুন লেগেছে, 2 তলা থেকে বাচ্চা কম্বলে ফেলাই দিল, এই উদাহরণ দিয়েছিলাম। অথবা রুগী ডাক্তারের কাছে গেছে, এখন অনুমতি নেওয়ার সুযোগ নেই, সঙ্গে সঙ্গে চিকিৎসা করতে নিয়ে গেল, মারা গেল, এগুলি হল 92। সরল বিশ্বাসের যোগাযোগ 93। আর তাৎক্ষণিক মৃত্যু বা গুরুতর জখমের ভয় দেখিয়ে কারো থেকে ক্ষতি অপরাধ করে নিলে রেহাই পাবে 94। কামারের উদাহরণটা, সামান্য ক্ষতিকারক কার্য অপরাধ হবে না 95। প্রিয় ভাইরা, এই কথাগুলি, এই যে 95 পর্যন্ত যে ধারাগুলি পড়া হলো, আর আপনারা যারা এই কথাগুলি শুনলেন তাদের কি কিছু উপকার হলো এখান থেকে? যদি ছোট ছোট প্রশ্ন দেয়, মনে হচ্ছে পারবেন নাকি কিছুই বুঝেন নাই? একটু লেখেন দেখি, তারপরে আমি পড়া শুরু করি। দণ্ডবিধিটা একেবারে ভালোভাবে আমরা পড়তে চাচ্ছি। আল্লাহ যেন আমাদের এই রমজানের বরকত নসিব করে। রমজানের মধ্যে শেষ হতে পারে, রমজানের মধ্যে শেষ হয়ে যেতে পারে এই দণ্ডবিধি। আপনারা একটু দণ্ডবিধি মজা করে বোঝেন, বুঝতে না পারলে প্রশ্ন করবেন যে বুঝিনি, আর উদাহরণগুলো মনে রাখেন, তাহলে ওই ধারাটা ক্লিয়ার বুঝবেন। আপনারা কি আমার কথা বুঝছেন? এই ধারাগুলি একটু লেখেন। আলহামদুলিল্লাহ, অনেকেই লিখছে তো, ইনশাল্লাহ, আলহামদুলিল্লাহ। তাহলে এই জায়গাতে আর কি হতে পারে আমরা একটু এই জায়গায় আর কি প্রশ্ন হতে পারে সেটা আমরা এখন যাব ইনশাল্লাহ। তাহলে রশিদ স্যার আছেন? আব্দুর রশিদ স্যার, আপনার কিন্তু পরীক্ষা চলে আসতেছে, রেডি থাকেন। সাব ইন্সপেক্টর যারা আছেন তারা রেডি থাকেন, এইগুলা থেকে প্রশ্ন হবে। 91, তাই না? 91 উদাহরণটা মনে রাখেন, যে অনুমতি নিয়েই সম্মতিক্রমেই উপকার করলো, কিন্তু একটা অপরাধ হয়ে গেছে। কিরকম? স্বতন্ত্র অপরাধ, যে মার গর্ভপাত করার জন্য ডাক্তারের কাছে গেল। এখন মায়ের মৃত্যু বাঁচানোর জন্য, যদি মাকে বাঁচানোর উদ্দেশ্যে যদি গর্ভপাত করায়, তাহলে ডাক্তার রেহাই পাবে এবং মাও রেহাই পাবে। কিন্তু মায়ের মৃত্যু বাঁচানোর জন্য গর্ভপাত না, বরং এটা বাচ্চাকে মেরে ফেলার জন্য গর্ভপাত, সেক্ষেত্রে এই ডাক্তারও রেহাই পাবে না, মাও রেহাই পাবে না। বলতে পারেন তাহলে যে রেহাই পাবে না এই কথা 91, কিন্তু অপরাধ কোথায় হবে আমরা সামনে যাব ইনশাল্লাহ। এক্ষেত্রে তারপর একটু ধারণা দেই, মার অপরাধ হবে ওই 312, আর ডাক্তারের অপরাধ হবে 304-এর ক দিতে পারেন, 304ও দিতে পারেন,
যে ডাক্তার কিন্তু খুনটা সরাসরি খুন করে নাই, কিন্তু অপরাধজনক প্রাণহানি করেছে। তো 304-এর খ অবহেলা করে মেরে ফেলছে। ও বুঝাবে যে আমি মাকে বাঁচানোর জন্য বাচ্চাকে মেরে ফেলছি। তুমি যতই বুঝাও তুমি রেহাই পাবে না ডাক্তার, তুমি রেহাই পাবে না, তুমি রেহাই পাবে না 304-এর ক ধারায়। ক্লিয়ার? হ্যাঁ, টেস্ট দেওয়ার আগে এখন কি 91 যারা লিখছেন তারা কি ক্লিয়ার বুঝলেন? এই উদাহরণটা মনে রাখলেই হলো। রেহাই পাবে না এ কথাটা 91, কিন্তু দণ্ডিত হবে ওই ধারাগুলিতে। 315, হ্যাঁ কাছাকাছি এগুলি, আমি ওই চ্যাপ্টার পড়ানোর সময় বুঝাবো নি। আপনারা 91টুকু বুঝলেন কিনা। এখন আমরা এই জায়গাতে আর কি লুকানো আছে এইগুলি আমরা একটু খুঁজে বের করি। মনে হয় রশিদ স্যার নাই, ঘুমাই পড়ছেন। আচ্ছা, প্রশ্ন, আইনের ভুল ক্ষমাযোগ্য নয়, কিন্তু তথ্যের ভুল ক্ষমাযোগ্য। ভালো করে শোনেন তো, আইনের ভুল ক্ষমাযোগ্য নয়, তথ্যের ভুল ক্ষমাযোগ্য। এটাকে অন্যভাবে বলি, মিস্টেক অফ ল আইনে কোনো ডিফেন্স পাবে না, আর মিস্টেক অফ ইনফরমেশন নাকি মিস্টেক অফ ইনফরমেশন, হ্যাঁ সেটাতে ডিফেন্স পাবে। অর্থাৎ আইনের ভুল নন এক্সকিউজ, কোনো ক্ষমা পাবে না, আর তথ্যের ভুল ক্ষমা পাবে। নানানভাবে এলা বলতে পারে। আইনের ভুলে ক্ষমা পাওয়া যায় না, তথ্যের ভুলে ক্ষমা পাওয়া যায়। বুঝে লেখেন তো, এই তো আপনারা পারছেন, অনেকে লিখছেন 76-79। এখন এটা আমরা একটু বুঝাই লিখি। সেটা হলো যে আইনের ভুলটা কি। আইন না জেনে ভুল করলে এটাকে আইনের ভুল বলে। আইন না জেনে ভুল করাকে আইনের ভুল বলে। আইন না জেনে ভুল করলে এটাকে আইনের ভুল বলে। কোনো ব্যক্তি আইন না জেনে ভুল করলে সে ক্ষমা পাবে না। কারণ যদি আইন না জেনে ভুল করে আর ক্ষমা পায়, তাহলে বারবার ভুল করবে, অপরাধ করবে, আর বলবে আমি আইন জানি না, আর রেহাই পাবে। এই অপরাধ বেড়েই যাবে। তাই আইন জানুক আর না জানুক, ভুল করলে রেহাই পাওয়া যাবে না। অতএব আইনের ভুল ডিফেন্স নেই, ক্ষমাযোগ্য নয়। এটুক দিয়ে নিচে লিখবেন কত, 76-79 দূরেই দেন। 76 দণ্ডবিধি 76-79 কে এই ক্লাসের মধ্যে আছে। আর তথ্যের ভুল ক্ষমাযোগ্য, এটা কি বুঝতেছেন কিনা আবার শোনেন। অল্প একটু উত্তর, কিন্তু এটা উত্তর বড় হবে না। আমরা লিখব আইনের ভুলে ক্ষমা পাওয়া যায় না, আইন না জানাটাই হলো আইনের ভুল। কোনো ব্যক্তি আইন না জেনে যদি অপরাধ করে, এটাকে আইনের ভুল বলে। আইন না জেনে অপরাধ করলে ক্ষমা পাওয়া যায় না, কারণ আইন না জেনে যদি ক্ষমা পাওয়া যেত, আমি যেভাবে বলছি এভাবে লিখবেন যে কারণ আইন না জেনে যদি ক্ষমা পাওয়া যায়, তাহলে মানুষ অপরাধ করবে আর বলবে আমি জানি না, আইন জানি না, আর বারবার সে ক্ষমা পাবে, আর বারবার অপরাধ করবে, অপরাধ বেড়েই যাবে। বিধায় আইন না জেনে ভুল করলে এটা ক্ষমা পাওয়া যায় না। আর এটা 76-79। আর এই তথ্যের ভুল ক্ষমাযোগ্য, এটা লেখা আন্ডারলাইন করে লিখবেন। তথ্যের ভুলে ক্ষমা পাওয়া যায়, কারণ তথ্যগত ভুল ক্ষমাযোগ্য, এইটুকুই লিখবেন, ক্ষমাযোগ্য। কোনো ব্যক্তি তথ্যের ভুলে অপরাধ করলে সে ক্ষমা পাবে, ডিফেন্স পাবে। আবার 76-79 লেখে উদাহরণ দিবেন। একটা উদাহরণ, ক নামক চা বিক্রেতা একজন ব্যক্তিকে অপরাধী মনে করে, তথ্যের ভুলে তাকে অপরাধী বলে মনে করে তাকে গ্রেফতার করে পুলিশের নিকট দিল। সেক্ষেত্রে সে এই
পরে প্রমাণ হলো সে অপরাধী না, তাহলে চা বিক্রেতা তথ্যের ভুলে সেই কাজটা করেছে, বিধায় চা বিক্রেতা এই অপরাধের দায় থেকে রেহাই পাবে। ৭৯। আরেকটা উদাহরণ, পুলিশ অফিসার ককে গ্রেপ্তার করতে গিয়ে ভুলক্রমে খকে গ্রেপ্তার করেছে, সেক্ষেত্রে পুলিশ অফিসার এই তথ্যের ভুলে এটা করেছে, বিধায় পুলিশ অফিসার এই অপরাধের দায় থেকে রেহাই পাবে। অতএব তথ্যগত ভুলে ক্ষমা পাওয়া যায়, কিন্তু আইনের ভুলে ক্ষমা পাওয়া যায় না। লেখে নিচে আবার দিবেন ৭৯-৭৬। প্রিয় ভাইরা, এই প্রশ্নটা কি আপনাদের ক্লিয়ার হলো কিনা দেখেন, এই প্রশ্নগুলি আসে। তাহলে তথ্যগত ভুল ক্ষমাযোগ্য, আইনের ভুল ক্ষমাযোগ্য নয়। এই কথাটি বুঝিয়ে লিখুন, এর পার্থক্য আলোচনা করুন। এরকম প্রশ্ন দিয়ে দেয়, আপনি এইভাবেই লিখবেন, লিখলেই এটা উত্তর হয়ে যাবে। এটা আর একবার বলি, আপনারা বুঝলেন কিনা একটু লেখেন। আমরা লিখবো আইনের ভুল ক্ষমাযোগ্য নয়, লেখে আন্ডারলাইন করব, করে লিখবো কোনো ব্যক্তি আইন না জেনে যদি কোনো অপরাধ করে এটাকে আইনের ভুল বলে। আইনের ভুলে ক্ষমা পাওয়া যায় না, কারণ আইনের ভুলে ক্ষমা পেলে মানুষ বারবার অপরাধ করত আর বারবার বলতো আমি আইন জানি না, আর ক্ষমা পেয়ে যেত আর বারবার অপরাধ করত। অতএব আইনের ভুলে ক্ষমা পাওয়া যায় না। এটুক লিখে লিখবেন ৭৬-৭৯, এই দুটাই লিখবেন। আবার একটা গ্যাপ দিয়ে লিখবেন তথ্যের ভুলে ক্ষমাযোগ্য বা তথ্যগত ভুল ক্ষমাযোগ্য, আন্ডারলাইন। তথ্যের ভুলে ক্ষমা পাওয়া যায়, কারণ তথ্যগত ভুলে অপরাধ করলে আইনে ক্ষমার কথা বলা আছে। কোন ব্যক্তি তথ্যের ভুলে ক্ষমা করলে এটা আইনে সে কি পায়, ক্ষমা পায়। এইটুকুই লিখবেন, লিখে ৭৯-৭৬ নিচে উদাহরণ দিবেন। উদাহরণ ওই চা বিক্রেতার উদাহরণও দিবেন আর ওই আসামি ধরার উদাহরণটাও দিবেন, দিয়ে নিচে আবার অতএব দিবেন। অতএব লিখে লিখবেন অতএব আইনের ভুলে ক্ষমা পাওয়া যায় না, কিন্তু তথ্যের ভুলে ক্ষমা পাওয়া যায়। এই কথা লিখে নিচে আবার ৭৬-৭৯। প্রিয় ভাইরা, আমার মনে হয় ছোট্ট প্রশ্ন আপনাদের হয়ে গেল। এরপরে আমি পরের প্রশ্ন যাব। এটা মনে রাখেন, অনেকেই কিন্তু তথ্যগত ভুল আইনগত ভুল ওই কার্যবিধি লিখবে ১৭৩, পিআরবি ২৭৫, ২৭২ এলা লিখবে। এলা কিন্তু হবে না, এটা কিন্তু এই জায়গাটা হবে। তাহলে আমরা পরের প্রশ্নে যাচ্ছি। খুন কোন ক্ষেত্রে অপরাধ নয়? এই ফ্যানের শব্দে কি আপনাদের কোনো সমস্যা হচ্ছে কিনা দেখেন তো। ফ্যানে তো বিধিগিতি করতেছে, এলা কোন ধরনের ফ্যান এত প্যাঁ প্যাঁ করে? তাহলে পরের প্রশ্ন, খুন কোন ক্ষেত্রে অপরাধ বলে গণ্য হবে না? তাহলে আমরা লিখব খুন অবশ্যই অপরাধ বলে গণ্য হয়। এক্ষেত্রে অপরাধ হয় খুন করলে ৩০২ বা ৩০৪ ধারায়, কিন্তু কিছু কিছু খুন অপরাধ বলে গণ্য হয় না। নিম্নে আলোচনা করা হলো, করে একটু গ্যাপ দিয়ে লিখবেন যে ক্ষেত্রে খুন অপরাধ বলে গণ্য হয় না, আন্ডারলাইন। নিজেকে আইন বলে বাধ্য মনে করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে যদি বেআইনি সমাবেশে গুলি করে খুন হয়, তাহলে এটা খুন বলে গণ্য হবে না। ৭৬ পিআরবি ১৫৩ বেআইনি সমাবেশ কত গ, পিআরবি ১৫৩ গ, আর এখানে দিবেন কত ৭৬। ৯ বছরের কম বয়স্ক বালক যদি খুন করে এটা খুন বলে গণ্য হয় না। ৮২-৮৩ দুটাই দিন তো, কারণ ওই যে সন্দেহ রাখার দরকার নাই। ৮২ তো 100%, ওর সঙ্গে ৮৩টাও দিয়ে দিন, একবারে শেষ। আইনানুগ কাজ করতে গিয়ে দুর্ঘটনাক্রমে যদি খুন হয়ে যায়, সেক্ষেত্রে এটা খুন বলে গণ্য হবে না, ৮০ ধারা। খেলাধুলা করতে গিয়ে সম্মতি সহ যদি মানুষ মারা যায়, সেক্ষেত্রে এটা খুন বলে গণ্য হবে না, কত ৮৭ ধারা। ৮৭ ধারা। তারপরে আত্মরক্ষার্থে নিজের জীবন অন্যের জীবন রক্ষার্থে যদি খুন করে, নিজের সম্পদ অন্যের সম্পদ সরকারি সম্পদ রক্ষার্থে যদি খুন করে, সেক্ষেত্রে এটা খুন বলে গণ্য হবে না। ১০০-১০৩ দণ্ডবিধি ১০০-১০৩ পিআরবি ১৫৩ কত আলামিন
আত্মরক্ষার্থে হলো 153 খ, আত্মরক্ষার্থে 153 খ, আর বেআইনি সমাবেশের ক্ষেত্রে 153 গ। আর আরেকটা দিব, আসামি গ্রেপ্তার করতে গিয়ে আসামি যদি মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডনীয় অপরাধী হয় এবং সে গ্রেপ্তারে বাধা দেয়, সেক্ষেত্রে গ্রেপ্তার কার্যকর করতে গিয়ে আগ্নেয়াস্ত্র ব্যবহার হলে মারা গেলে এটা খুন বলে গণ্য হবে না। দণ্ডবিধি 46(3) আর পিআরবি 153 গ। না না না, ক খ ঘ ঘ ঘ, ক খ গ ঘ। প্রিয় ভাইরা, এই প্রশ্ন কি বুঝে আসলো কিনা? তাহলে কামরুজ্জামান এত পরে, তাহলে একটা হবে আসাম ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে বেআইনি সমাবেশে গুলি করে মানুষ মারা গেলে খুন বলে গণ্য হবে না। এর সঙ্গে 76 দিবেন, কার্যবিধি 127, 28, 29, 30 দেখ, আর পিআরবি 153 গ। বুঝতেছেন কিনা? তাহলে একটা পয়েন্ট পেলাম, বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করতে গিয়ে গুলি করে মানুষ মেরে ফেললে এটা খুন বলে গণ্য হবে না। কার্যবিধি 127, 28, 29, 30, 31, আর পিআরবি 153 গ, আর দণ্ডবিধি 76। আর আইনানুগ কাজ করতে গিয়ে দুর্ঘটনায় মারা গেলে 80, দণ্ডবিধি 80। আর 9 বছরের কম বা 9 বছরের কম বয়স্ক শিশুর মৃত্যু ঘটালে খুন বলে গণ্য হবে না, 82, 83ও দেন। আর খেলাধুলা করতে গিয়ে মৃত্যু হলে খুন বলে গণ্য হবে না, 87। আত্মরক্ষার্থে জানমাল রক্ষার্থে যদি আগ্নেয়াস্ত্র ব্যবহার করে কারো মৃত্যু ঘটানো হয় তাহলে এটা খুন বলে গণ্য হবে না, 100, 103, পিআরবি 153 গ। আর আসামি গ্রেপ্তার করতে গিয়ে মৃত্যুদণ্ডের আসামি হলে সেক্ষেত্রে খুন হলে খুন বলে গণ্য হবে না। এটা কি কাউসার না? এটা তাহলে এটা হবে 146(3), পিআরবি 153 ঘ। এই যে কটা বললাম এই কটা দিবেন, 85, 86 দিবেন না। যে কটা বলছি এই কটাই দিবেন। এখন কি যে কয়টা বললাম এই কটা বুঝলেন নাকি কিছুই বোঝেন নাই? কোন ক্ষেত্রে খুন বলে গণ্য হয় না, কোন ক্ষেত্রে খুন অপরাধ বলে গণ্য হয় না, কোন ক্ষেত্রে খুন করেও রেহাই পাওয়া যায়, এই প্রশ্ন না। 85, 106 দরকার নাই। এই প্রশ্নটা ক্লিয়ার হলেন কিনা? আলহামদুলিল্লাহ। আর লেখেন দেখি, এই যে দুটা প্রশ্ন আলোচনা করা হলো, একটা হলো আইনের ভুল ক্ষমা নয়, তথ্যের ভুল ক্ষমাযোগ্য, এটা একটা প্রশ্ন। আর কোন ক্ষেত্রে খুন করলে রেহাই পাওয়া যায়, খুন করলে অপরাধ হয় না, খুন অপরাধ বলে গণ্য হয় না। আইনে খুন কি অপরাধ? হ্যাঁ, খুন অপরাধ, কিন্তু কিছু ক্ষেত্রে রেহাই পাওয়া যায়। এ ধরনের প্রশ্নটা কি ক্লিয়ার হলো কিনা? হলে আমি অন্য জায়গায় যাব। আলহামদুলিল্লাহ। তাহলে এই প্রশ্নগুলি মাথায় রাখেন, এই উত্তরগুলি যেন পরে আলোচনা না করতে না হয়, তখন যেন এগুলা একবার প্রশ্ন বললে যেন বলতে পারেন যে হ্যাঁ স্যার এগুলা পারি। আলহামদুলিল্লাহ। এখন আমরা যাচ্ছি পরের প্রশ্নে। পরের প্রশ্ন আবার কি বলবো আল্লাহ, মনোযোগ না থাকলে তো সমস্যা। আমি দুটা প্রশ্ন বলেছি, 103 পিআরবি দিবেন, এই রাজন এর সঙ্গে পিআরবি দিবেন 153 খ গ ঘ, কার্যবিধি দিবেন 46(3), আর এই বিধি নাকি স্যার না 46(3) কার্যবিধি, ওই যে আসামি গ্রেপ্তার করতে গিয়ে মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ডের দণ্ডনীয় অপরাধীর ক্ষেত্রে সেটা খুন বলে গণ্য হবে না। আর পাগল খুন করে না, পাগল কাউকে খুন করতে পারে না, কারণ অত বোঝে না। 84টা জরুরি না, যদি দেন দিতে পারেন তবে জরুরি না। তাহলে খুন ভালো করে শোনেন, মনোযোগ না থাকলে কিন্তু
এক কথা 2 বার 3 বার শুনতে হবে। আর যদি মনোযোগ থাকে তাহলে তাড়াতাড়ি বুঝবেন, মনোযোগ দিয়ে শোনেন, কারণ আপনারা তো অনেক দূরে আছেন, আমাকে কাছাকাছি পাচ্ছেন না। যাতে কিছু কিছু ধারা বলতেছি, হয়তো আইনের নাম বলতেছি না, ধরে নেবেন যে দণ্ডবিধির 46 যদি হয় যে খুন করলে খুন না, দণ্ডবিধি তাই আছে, ওখানে তো মৃত্যু, দণ্ডবিধির 46-এ কি বললাম, মৃত্যু বললাম, তাহলে তো দণ্ডবিধি 46 হবে না। এটা তো কার্যবিধিতে বলছে কি আসামি গ্রেপ্তার করতে গিয়ে মৃত্যু ঘটানো, হ্যাঁ এটা হবে। তাহলে এরকম কিছু ব্রেন খাটায় ধরে নিতে হবে। হ্যাঁ, এই যে সরোয়ার লিখছে দেখেন, 153 পিআরবি বিশ্লেষণ করলেই অপরাধ হবে না। হ্যাঁ, আমি এটা আরেকবার বলি, কোন ক্ষেত্রে খুন অপরাধ বলে গণ্য হবে না? উত্তর, আমরা লিখব খুন অবশ্যই অপরাধ। কেউ ইচ্ছাকৃতভাবে খুন করলে সে দণ্ডবিধি 302 ধারায় অপরাধী হবে। এইটুকু একটা ব্যাখ্যা দিবেন, দিয়ে ওর সঙ্গে লিখবেন তবে কিছু ক্ষেত্রে খুন অপরাধ বলে গণ্য হয় না, নিম্নে এই বিষয়গুলি আলোচনা করা হলো। লেখে 302 দিলেন, একটু গ্যাপ দিয়ে লিখবেন যে ক্ষেত্রে খুন অপরাধ বলে গণ্য নয়, আন্ডারলাইন করে আমরা লিখব আসামি গ্রেপ্তার করতে গিয়ে সে যদি মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডনীয় অপরাধী হয় এবং গ্রেপ্তারে বাধা প্রদান করে, তাহলে সে আসামিকে মৃত্যু ঘটালে খুন বলে গণ্য হবে না। 46-3 কার্যবিধি 46-3 পিআরবি 153 ঘ, পিআরবি 153 ঘ ক্লাস করার সময় কাগজ কলম অন্তত রাখেন, তাহলে লিখে ফেলতে পারবেন। খালি লিখবেন গ্রেপ্তারের ক্ষেত্রে কাবি 46-3 পিআরবি 153 ঘ, এই নোট নিয়ে নেন, পরে উত্তর বড় করবেন। একটা পয়েন্ট পেলাম, আসামি গ্রেপ্তারের ক্ষেত্রে মৃত্যুদণ্ড আসামি হলে কার্যবিধি 146-3 পিআরবি 153 ঘ। বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করতে গিয়ে যদি আগ্নেয়াস্ত্র ব্যবহার করে মৃত্যু ঘটানো হয় তাহলে খুন বলে গণ্য হবে না। কার্যবিধি 127, 128, 129, 130, 131 এইগুলা লিখলেন, পিআরবি 153 গ। আর এই দণ্ডবিধি 76 দিবেন, 76 দুটা হলো। আর দিবেন কি, জানমাল রক্ষা করতে গিয়ে, নিজের জানমাল, অন্যের জানমাল, সরকারি সম্পদ রক্ষা করতে গিয়ে অপরের মৃত্যু ঘটানো হলে এটা খুন বলে গণ্য হবে না। কার্যবিধি 100, দণ্ডবিধি 100, 103, পিআরবি 153 খ। এছাড়াও 9 বছরের কম বয়স্ক শিশু খুন করলে খুন বলে গণ্য হবে না। 82, তারপরে খেলাধুলা করতে গিয়ে খুন হয়ে গেলে খুন বলে গণ্য হবে না। 87, আইনানুগ কাজ করতে গিয়ে দুর্ঘটনাক্রমে খুন হলে খুন বলে গণ্য হবে না। 80, এগুলাও দিলেন, কিন্তু মেন ওই কটা দিবেন। এখন কি ক্লিয়ার হলো কিনা? মানে একবার আইসে আর আসবে না, কে বলছে? এটা কতবার আসবে তার ঠিক নাই, একটু হয়তো ঘুরে দিতে পারে, কিন্তু এইগুলাই লিখবেন। এখন এটা কি বুঝলেন কিনা দেখেন, এখন কি ক্লিয়ার? সামিউল, যারা বলছিলেন যে আরেকবার বলেন, তারা কি এখন ক্লিয়ার হলো? হ্যাঁ, আব্দুল আলিম ইয়েস লিখছে। 83 আসবে, না দিলেও সমস্যা নাই, কিন্তু আমি যেগুলি বললাম সেটা হলো 46-3 পিআরবি 153 ঘ, কার্যবিধি 127, 28, 29, 30, 31 পিআরবি 153 গ। আর আত্মরক্ষার্থে দণ্ডবিধি 100, 103 পিআরবি 153 খ। এইটুক লেখার পরে যেটা মন চায়, একটু কম বেশি হয়ে গেলে সমস্যা নাই। এখন কি ক্লিয়ার হলো কিনা? আমি কার্যবিধি 46, 153 ঘ, কার্যবিধি 127, 28, 29, 30, 153 গ, আর
এই হলো আত্মরক্ষা দণ্ডবিধি 100, 103, 153 ঘ। এই 3টা পয়েন্ট লেখার পর অন্যগুলি আপনাদের ব্রেনের উপর ছেড়ে দেন, দিয়ে যে কটা আপনাদের ব্রেনে নেয় সেই কটা লিখবেন। মনে যদি হয় যে না দিব না, দিবেন না, আর মনে হলে দিবেন। এখন পরের চলে গেলাম। তাহলে আমরা পড়াতে যাব। এখন আজকে যা দিলাম এইগুলি যেন কাজে আসে, এই প্রশ্নগুলি দিলে যেন এই এই খুন খুন বলে গণ্য হয় না। 46 থাকে, 153 ঘ থাকে, 27, 28, 29, 30, 31 এগুলা থাকে, 153 গ থাকে। আত্মরক্ষা 102, 103 থাকে, 153 খ থাকে। এই কটা থাকার পরে অন্য আপনার যা মনে হয় 82 দেন, 83 দেন, 76 দেন, এইগুলি বেছে বেছে যে কটা আপনি দেন। তাহলে আলহামদুলিল্লাহ। তাহলে কি আলহামদুলিল্লাহ? আলহামদুলিল্লাহ। তাহলে আমি এখন প্রশ্ন করব আপনাদের। প্রশ্ন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, পবিত্র মাহে রমজানের রহমত, বরকত, মাগফিরাত আপনাদের সকলের উপর নসিব হোক, সকলের উপর নসিব হোক। আমাদের ইসলাম ধর্মটা শুধু মুসলিমদের জন্য নয়, এই ইসলাম ধর্মটা সমগ্র মানব জাতির জন্য। আমরা না বুঝে অনেকেই বলে ফেলি ইসলাম ধর্ম মুসলিমদের জন্য। না, ইসলাম ধর্ম এর নিয়ম কানুনগুলি অনুসরণ এটা হিন্দুরাও করতে পারে, এটা খ্রিস্টানরা করতে পারে, এটা বৌদ্ধিস্টরা করতে পারে, মুসলিমরা করতে পারে। পৃথিবীর সকল মানুষই এই ধর্মের ভালো ভালো নির্দেশনাগুলি সবাই পালন করতে পারে, কোনো বাধা নেই। আর আমাদের পবিত্র কোরআন এবং হাদিস শরীফ এইগুলি মুসলমানদের জন্য শুধু সীমাবদ্ধ নয়, বরং পবিত্র কালামুল্লাহ, পবিত্র কোরআন শরীফ এটা সমগ্র মানব জাতির জন্য, এমনকি সকল সৃষ্টি জগতের জন্য পবিত্র কোরআন। অতএব আমরা কোরআনের সেই সুমহান দিকগুলি আমরা সকলেই গ্রহণ করি, সকলেই এগুলি ফলো করি। আমাদের জীবনটা এই জগতে ধন্য হবে এবং আখিরাতেও ধন্য হবে। আল্লাহ আমাদের কবুল করুন, আমিন। তাহলে আপনাদের জন্য প্রশ্ন, একবারে বিসিএল থেকে ধরি, একটা দুইটা করে প্রশ্ন করব, আপনারা উত্তর লিখবেন, ধারা লিখবেন খুব দ্রুত। শিল্পাঞ্চল এলাকায় দুপুর 12টার সময় এক ব্যক্তির ব্যাগ তল্লাশি করে কিছু শিল্পজাত দ্রব্য পাওয়া গেল। সে তার এই শিল্পজাত দ্রব্যগুলির ব্যাপারে কোনো সঠিক উত্তর দিতে পারল না। তার কি অপরাধ? এটা আপনি কার্যবিধিও ইউজ করতে পারেন। তার সঙ্গে বিসিএলটাই আমরা নিব, বিসিএল অ্যাক্ট, বেঙ্গল ক্রিমিনাল ল। আলহামদুলিল্লাহ পারছেন। এই সায়েম 3 দিলেন কেন? আরে এমদাদুল, চার যারা লিখেছেন এটা সঠিক হয়েছে। শিল্পজাত দ্রব্য 4, এটা চোরাই বা এইরকম হলে। আর যদি রাত্রিবেলা হয়, সন্দেহজনকভাবে ঘোরাফেরা করে শিল্প এলাকায়, তাহলে হবে 3। রাতের বেলা যদি শিল্প এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করে তাহলে এটা হবে 3। আর শিল্পজাত দ্রব্য বা অন্য কোনো মালামাল শিল্প এলাকায় যদি নিয়ে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করে আর চোরাই বলে মনে হয়, তাহলে হবে 4। আর একেবারেই সহজ একটা বুদ্ধি দেয়, সেটা হলো যদি সন্দেহ হয় যে 3 দিব না 4 দিব, 3 দিব না 4 দিব, তখন 3, 4 দুটাই দেন, ও যেটা ভালো লাগে নেই। কারণ ধারাই তো দুইটা, 3 আর 4। শিল্পাঞ্চল এলাকার জন্য বিশেষ একটা আইন, বেঙ্গল ক্রিমিনাল ল অ্যাক্ট 1942। প্রিয় ভাইরা, তাহলে চলে গেলাম
তাহলে বাল্যবিবাহ, বাল্যবিবাহ নিরোধ আইন সাল আপনারা লেখেন। বাল্যবিবাহ নিরোধ আইন সাল কত, সালটা লেখেন তো। বাল্যবিবাহ নিরোধ আইন কত সালের বলো না। প্রথমেই মান্নান ভূঁইয়া ভুল করছেন, গোলাম মওলা সঠিক করেছেন। 17 সালে আমি এটা মনে রাখার জন্য বলেছিলাম। বিয়ে করে 17তে, যৌতুক নেয় 18তে। যৌতুক আইনটা হয়েছে 18 সালে, আর বাল্য বিবাহ হয়েছে 17 সালে। এই বাল্য বিবাহ এই নিরোধ আইন, এই আইন অনুসারে যে এই এখানে অপ্রাপ্ত বয়স্ক আছে 2-1, অপ্রাপ্ত বয়স্ক বলতে 2-1, আর অভিভাবক 2-2, প্রাপ্তবয়স্ক 2-3, বাল্য বিবাহ 2-4, আর বিধি এলা লাগে না, এটা বিবাহ প্রতিরোধ টিম 3, বাল্য বিবাহ বন্ধ করে দিতে পারে 4, আদালত নিষেধাজ্ঞা দিতে পারে 5, মিথ্যা অভিযোগ 6, বাল্য বিবাহ ছেলে মেয়ে করলে তাদের সাজা 7, পিতামাতার সাজা 8, এলাকাবাসী সাজা 9, এলাকাবাসী রেহাই পাবে 10, কাজীর সাজা 11, বয়স নির্ণয় 12, আর ক্ষতিপূরণটা 13, ক্ষতিপূরণ কিন্তু অপ্রাপ্ত পক্ষ পাবে 13, আর কার্যবিধি প্রয়োগ আমলযোগ্যতা জামিনযোগ্যতা 14, আর হলো এটা কার্যবিধির সংক্ষিপ্ত বিচারে 22 অধ্যায় অনুসারে এটা হলো 15, আর ঘটনাস্থলে আদালত বিচারার্থে সাক্ষ্য প্রমাণ সংগ্রহ করতে পারবে, এটা হলো 16, আর 17 হলো মোবাইল কোর্ট আইন দিয়ে হবে 17, আর 2 বছরের মধ্যে অভিযোগ 18, বিশেষ বিধান 19, বিধি বানানো 20, পূর্বের বাল্য বিবাহ বাতিল 21, সরকার আবার বিধি বানাইয়া ইংরেজি অনুবাদ 22, এই 22টাই ধারা। তাহলে এখান থেকে প্রশ্ন হলে আমি একটা প্রশ্ন বলি, ও যে সালের প্রশ্নগুলির মধ্যে থেকে আসে না, ওগুলাই কিন্তু পেঁচায় দিবে ওই বেটারা। আপনার ধারা লিখবেন বাল্য বিবাহ আইনে কে আগে পারেন। বাল্য বিবাহ আইন অনুসারে এই আইনের অপরাধগুলি কার্যবিধির 22 অধ্যায় অনুসারে এই আইনের অপরাধগুলি সংক্ষিপ্তভাবে বিচার সম্পন্ন করা যাবে। কার্যবিধির 22 অধ্যায় অনুসারে সংক্ষিপ্তভাবে এই আইনের অপরাধগুলির বিচার করা যাবে। হ্যাঁ 15 ধারা, আলহামদুলিল্লাহ তো পারছেন। হ্যাঁ সব ধারাগুলি সম্পর্কে ধারা মুখস্থ থাক আর না থাক একটু আমরা ধারণা রাখবো, তাহলে এমসিকিউ প্রশ্ন আসলে যেন আমরা পারি। তাহলে বাল্যবিবাহ আইনের অপরাধের বিচার কার্যবিধির 22 অধ্যায় অনুসারে সংক্ষিপ্তভাবে করা যাবে, এটা হলো এই 15 অধ্যায়। আলহামদুলিল্লাহ। তাহলে আমরা চলে যাচ্ছি যে বাল্যবিবাহ গেল। যৌতুক আইন এটা 2018, যৌতুক আইন 2018। যৌতুক আইন অনুসারে এই প্রথমটাই হলো অপরাধ, তাই না? যৌতুক আইনে যৌতুকের সংজ্ঞা এটা হলো 2, আর পক্ষ হলো 2 ক, পক্ষ 2 ক, যৌতুক 2 খ, আর 3 হলো যৌতুক দাবি করার দণ্ড, যৌতুক দেওয়া নেওয়া 4, যৌতুকের চুক্তি না 5, আর মিথ্যা যৌতুকের অভিযোগ করা এটা 6, আর এটা কার্যবিধির আমলযোগ্যতা 7, কার্যবিধির প্রয়োগ 8, এটা
বিধি বানানো 9, পূর্বেরটা বাতিল 10, ইংরেজি অনুবাদ 11। যৌতুকের এই কটাই ধারা। যৌতুক আইন অনুসারে প্রশ্ন, যৌতুক আইন অনুসারে যৌতুক দেওয়া এবং নেওয়া। হ্যাঁ, হোসাইন ভাই, আপনি এই ক্লাসগুলি পান নাই, এগুলো আপনি শোনেন, এগুলো আমি আবার পরে পড়াবো। এগুলাতে কিছু কিছু হলো তো বুঝতেছেন, তো একটু ব্রেনটা ঠান্ডা করে শুনতে থাকেন, দেখবেন কিছু কিছু পেয়ে যাবেন। তারপর নিজে নিজে বইগুলি পড়লে ইজি হয়ে যাবে ইনশাল্লাহ, ভয় পাওয়ার দরকার নাই। যৌতুক দেওয়া নেওয়া, এর দণ্ড কত দেখেন লিখতেছে হোসাইন, যে লিখলেন আজকে নতুন, এদের শুনলেই তো হয়ে গেল। তবে আজকে সব মুখস্থ হবে না, তবে বারবার পড়বেন, হয়ে যাবে ইনশাল্লাহ। 4 ধারা। তাহলে প্রিয় ভাইরা, আমি চলে গেলাম অন্য আইনে। পর্নোগ্রাফি যায়, বের করো। পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন, পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন অনুসারে, পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন শুনে আমি আপনাদের আরেকটু আশ্বস্ত করতে চাই, তা হলো যে একটা ক্লাস 1 ঘন্টা 1.5 ঘন্টা একটা ক্লাস হয়। এই 1-1.5 ঘন্টা ক্লাসে হাজারো পেশাল পারতেছি আমি। এই সব কথাগুলি আপনার ব্রেনে থাকবে এমন না, সবগুলি থাকবে এমন না। আপনার এই হাজারো কথার মধ্যে 3-4টা থাকলেই তো হলো, সব থাকা লাগবে কে বলছে? এরকম 1-2টাকে শুনতে শুনতে আপনার ব্রেন আল্লাহ পাকা করে দিবে ইনশাল্লাহ। আমি আজকে হাজারো পেশাল পারতেছি, এর মধ্যে কি অধিক খুন অপরাধ নয়, এটা মনে থাকবে না? এটা থাকলে আলহামদুলিল্লাহ। তারপরে হয়তো এই আইনে তো আইনে ভুল করলে অপরাধ হয়, আর তথ্যের ভুলে অপরাধ হয় না। স্যার যেন ক্যাম্বা ক্যাম্বা করে বুঝাই দিয়ে বলছিল 76-79, আরে যা পারি এটা লিখে 76-79 দিয়ে থুই। এরকম হলেও তো হলো, এরকম একটু একটু বাস পারবেন ইনশাল্লাহ, হয়ে যাবে। তাহলে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন, পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন অনুসারে অপরাধ 2 খ, আর ব্যক্তি 2 খ, পর্নোগ্রাফি 2 গ, তারপরে পর্নোগ্রাফি সরঞ্জাম 2 ঘ, শিশু 2 ওম। আর এই পর্নোগ্রাফি আইনের প্রাধান্য, পর্নোগ্রাফি আইন 2012, পর্নোগ্রাফি আইন 2012। তাহলে পর্নোগ্রাফির টিকা 2 গ, পর্নোগ্রাফি সরঞ্জাম 2 ঘ, আর শিশু 2 ওম। আর এ আইনের প্রাধান্য, অন্য আইনে যাই থাক, এ আইনের বিধিবিধান প্রাধান্য পাবে, এটা হলো 3। আর পর্নোগ্রাফি সংরক্ষণ করা যাবে না, তারপরে বাজারজাত করা যাবে না, এগুলো নিষেধ, এটা হলো 4। পর্নোগ্রাফি মামলা তদন্ত 5। আপনাদের জন্য প্রশ্ন, যারা পারেন, হ্যাঁ পরীক্ষার আগে সব হবে। নূর হোসেন, চিন্তা করার দরকার নাই, ভরসা হবে কার উপরে? আল্লাহর উপরে। এই জন্য ইনশাল্লাহ হয়ে যাবে, চিন্তা করার দরকার নাই। আমি তো এই যে প্রতি শুক্রবারে তো এই যে রিভিশন করি, এতে করে আপনার টনক নড়াই দিচ্ছি আমি। আপনি টনক নড়ার পর আবার এইরকম হয়ে থাকেন না, আপনি নড়ে এরকম এরকম নড়তে থাকবেন। আপনি তার মানে এগুলো পড়বেন আবার, আমি তো এগুলো ধারণা দিচ্ছি খালি। এগুলো আগের পড়াগুলি প্রতি শুক্রবারে একটু চার্জ দিয়ে দেই, আর মাঝে মাঝে প্রশ্নও ধরি। আর শনি সোম বুধ এগুলি নিয়মিত পড়ানো হয়। চাচ্ছি আপনাদের মধ্যেই কেউ 1st, 2nd, 3rd হবেন, এরকম আল্লাহর কাছে কামনা করতেছি। আজকে জুমার দিন, জুমার দিনে এমন একটা সময় আছে যে সময় আল্লাহর কাছে যা চাওয়া হয় আল্লাহ তাই দেয়। বলতে পারেন সময়টা কি? সময়টা হলো ইমাম যখন দ্বিতীয় খুতবা পড়ে তখন আপনি আল্লাহর কাছে চাবেন, আর একটা সময় আসরের নামাজের পর। এই 2 সময় জুমার দিন চাবেন, ইনশাআল্লাহ আপনার প্রমোশন হবে, আপনার মনের নেক আশাগুলি পূর্ণ হয়ে যাবে ইনশাআল্লাহ। তাহলে আপনাদের জন্য প্রশ্ন, কে পারেন? আমি তো বলেই দিলাম, পর্নোগ্রাফি আইনে মামলা তদন্তের নিয়ম কানুন 5 ধারা। পর্নোগ্রাফি আইনে মামলা তদন্তকালে সময় পাবে
তিনটা আছে, আপনি তিনটাই লেখেন তো। কে পারেন? বই দেখেন না, কে পারেন? মামলা তদন্তের সময় এতদিন, না পারলে এতদিন, না পারলে এতদিন। কার্য দিবস, কিন্তু আমি দিন বলে ফেলছি। কার্য দিবস না। পর্নোগ্রাফি মামলা তদন্ত তো 5। এই তো একজন লিখেই ফেলছে 30, 15, 30, তাই না? 30, 15, 30। এবার আপনাদের জন্য প্রশ্ন, পর্নোগ্রাফি মামলা তদন্তকালে 15 কার্য দিবস সময় বৃদ্ধি করে এটা আদালত নাকি পুলিশ সুপার? শর্টে লিখলেই বুঝবো। পর্নোগ্রাফি আইনে মামলা তদন্তের সময় হলো 30 কার্য দিবস, না পারলে 15 কার্য দিবস, না পারলে আবার 30 কার্য দিবস। এই যে মাঝখানে 15 কার্য দিবস সময় বৃদ্ধি হয়, এটা কে দিবে? আদালত নাকি পুলিশ সুপার? এই তো লেখছেন, লিখলেই বুঝছি হলো পুলিশ সুপার। পুলিশ সুপার দিবেন, অথবা পুলিশ সুপারের তদুর্ধ্ব অফিসার দিবেন, ডিআইজি দিবেন, অথবা এডিশনাল ডিআইজি দিবেন, এরা দিবেন। আলহামদুলিল্লাহ, তো পেরেছেন। আর আলহামদুলিল্লাহ, তাহলে এই আইনে বিনা পণায় তল্লাশির নিয়ম কানুন 6, এ আইনে বিশেষজ্ঞের অভিমত 7, এ আইনে এই পর্নোগ্রাফি করলে দণ্ড 8, এ আইনে বিশেষ বিধান 9। বিশেষ বিধান মানে ধর্মীয় কাজে পর্ণ বলে গণ্য হবে না, এগুলি গণ্য হবে না। এটা হলো 9। যেমন মন্দিরে মূর্তি থাকে, মূর্তিগুলিকে দেখা গেল তার গায়ে কাপড় চোপড় নেই, কিন্তু পণ্য মনে হচ্ছে, এগুলি পণ্য বলে গণ্য হবে না। তাহলে এগুলি হলো ব্যতিক্রম 9 এটা। আর 10 হলো আমলযোগ্যতা 10, এ আইনের সকল অপরাধ আমলযোগ্য, জামিনের অযোগ্য, আপোষের অযোগ্য, এটা হলো 10। আর 11 হলো বিচার পদ্ধতি। পর্নোগ্রাফি আইনের বিচার পদ্ধতি ফৌজদারি কার্যবিধি অনুসারে এর বিচার হইবে, তাহলে এটা 11। আর আপিল হবে এখতিয়ার সম্পন্ন আদালতে আপিল, এটা হলো 12। আর মিথ্যা মামলা করলে সাজা হবে 13, আর বিধি প্রণয়ন হলো 14। পর্নোগ্রাফি আইনে যদি মিথ্যা মামলা করে, তাহলে দণ্ডটা 2 বছর সশ্রম কারাদণ্ড অথবা 1 লক্ষ টাকা অর্থদণ্ড। প্রিয় ভাইরা, পর্নোগ্রাফি আইনের পরে আমরা যাচ্ছি এই নারী ও শিশু নির্যাতন দমন আইন। এটা আমি ভালো করে পড়াইছি আপনাদের, আপনারা ধারা লিখবেন। একটা প্রশ্ন ধরব, নারী শিশু। নারী শিশু আইনে 4 থেকে 14 ধারা পর্যন্ত অপরাধের কারণে আদালত যদি অর্থদণ্ড দেয়, তাহলে এই অর্থদণ্ড আদায় করে এটা ভিকটিমকে প্রদান করা হবে, ক্ষতিগ্রস্তকে প্রদান করা হবে। এই ভিকটিম যদি মারা যায়, তাহলে তার উত্তরাধিকারীকে প্রদান করা হবে। দেখো, এটা বলার আগেই লিখে ফেলছে। আল্লাহ এদের উপর রহম করো। আল্লাহ, আমার এই ছাত্রগুলি অনেক কষ্ট করে অনেক দূর থেকে পড়তেছে। আল্লাহ এদের ব্রেন একটু বাড়ায় দাও, জ্ঞান গরিমা বাড়ায় দাও, যাতে করে এদের মনের নেক আশা আল্লাহ পূর্ণ হয়ে যায়। পরীক্ষা দিছে কেউ? না, নাওনি? আগামী শুক্রবার থেকে আপনারা পরীক্ষা দেন। আপনারা পরীক্ষা দিয়ে আমার গ্রুপে দিয়ে দিলে আলামিন ওইগুলি পিন করে ওগুলো আমরা কাটবো, কেটে আপনাদেরকে আবার জানাবো। তাহলে একটু হলেও বাড়বেনি, আপনাদের কোর বাড়বেনি। আলহামদুলিল্লাহ, পারছেন 15 ধারা, আলহামদুলিল্লাহ। এবার চলে যাচ্ছি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন। মাদকদ্রব্য থেকে একটা প্রশ্ন ধরবো আমি। নারী শিশু একটা ধরছি, পারছেন?
আপনারা কিন্তু প্রতিদিন রিভিশন করবেন, একে সিফার মধ্যে থেকে প্রশ্ন দিবে, ভুল যেন না হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুসারে দেখি কে পারেন। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুসারে মাদকদ্রব্য আইনে মামলার বিচার কার্যক্রম হবে ফৌজদারি কার্যবিধি অনুসারে। দেখেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুসারে এই মামলার বিচার কার্যক্রম পরিচালিত হবে ফৌজদারি কার্যবিধি অনুসারে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের অপরাধের বিচারের কার্যক্রম পরিচালিত হবে ফৌজদারি কার্যবিধি অনুসারে। দেখি কেমন পারেন। 25 কেউ ভুলে 25 হচ্ছে, ওটা 50 লিখছেন গোলাম মৌলা, না 50-এ আছে এই মাদকের সঙ্গে অন্য অপরাধ না। হ্যাঁ, মাদকের সঙ্গে অন্য অপরাধ থাকলে সেটার বিচার হবে 50 মনে হয়, একই সঙ্গে হবে, আরো দূরে 50। অন্য আর 52 হলো শিশু থাকলে, শিশু আইন অনুসরণ করতে হবে মাদকের। এটা হলো 54 হবে। দেখেন সবাই 54 লিখছে, আলহামদুলিল্লাহ পারছেন, আলহামদুলিল্লাহ। আরেকটা ধরি মাদকের, আপনাদের জন্য সময় আছে আর 9 মিনিট। 9 মিনিটে আমি পুলিশ আইনও শেষ করবো ইনশাল্লাহ। মাদকের আরেকটা প্রশ্ন, মাদকের একটা সহজ প্রশ্ন ধরি তো, কত পার্সেন্ট থাকলে এটা অ্যালকোহল বলে গণ্য হবে? কত পার্সেন্ট আপনাদের মনে আছে? দেখেন তো, এটা হলো 2 এর মধ্যে আছে। কত পার্সেন্ট থাকলে এটা মাদক বলে গণ্য হবে? আছে একটা ধারার মধ্যে আছে, কত পার্সেন্ট অ্যালকোহল হলে। কত পার্সেন্ট অ্যালকোহল যুক্ত হলে, কত পার্সেন্ট? এই যে মঞ্জুরুল ভাই লিখছে, এটা সঠিক হয়েছে। মঞ্জুরুল ভাই 0.5%, আর বাংলায় লিখলেন 0.5%। এই তো আলহামদুলিল্লাহ পার্সেন্ট। তার মানে আপনারা কিন্তু শুধু আমি আমার উপরেই ভরসা করেন, আমি যা পড়াচ্ছি শুধু তাই পড়াবেন এমন না, আপনারা নিজে একটু পড়বেন, তাহলে দেখবেন যে আরেকটু বাড়া যাবে ইনশাল্লাহ। এবার আপনাদের জন্য পুলিশ আইনের প্রশ্ন। পুলিশ আইনের প্রশ্ন, পুলিশ আইনের প্রশ্ন হলো, কেউ যদি এই অতিরিক্ত বিশেষ পুলিশ তার দায়িত্বে অবহেলা করে, তাহলে তিনি কি দণ্ডে দণ্ডিত হবেন? বিশেষ পুলিশ কি দণ্ডে দণ্ডিত হবেন? বিশেষ পুলিশ কি দণ্ডে দণ্ডিত হবেন? 50 টাকা। আর কি? 50 টাকা পর্যন্ত দণ্ডিত জন্য 19-এর তো ধারা তো বলে দিছি, 50 টাকা। এর আবার জেল নাই, শুধু 50 টাকা। আলহামদুলিল্লাহ পারছেন। 18 না 19-এর মধ্যে আছে। তারপরে গেলাম 50 টাকা, কিন্তু বিশেষ পুলিশ অপরাধ করলে 50 টাকা দণ্ডে দণ্ডিত হবেন। আর আমরা যারা পুলিশ, আমার যে সরকারি মালামাল, সার্টিফিকেট আর ট্যাঙ্ক, এই ইত্যাদিতে কাপড় চোপড়, গোলা বারুদ, এইগুলি যদি আমরা অবসরে যাওয়ার সময় ডিস্ট্রিক্টে জমা না দেই, তাহলে কত? এটা বলেন তো। হ্যাঁ, ওটা বুঝলাম 50 টাকা। হ্যাঁ, এটা কত? 28-এ কত দণ্ড? আমাদের কত দণ্ড দিতে পারবে আমরা যদি আমাদের মালামাল জমা না দেয়? টাকা কত আর জেল কি? না, একজন 2 মাস লিখছেন, হবে না। 28-এ 2 মাস না, তুমি বলো না। টাকা 200, ঠিক আছে। আর জেল দিলে কত দিন? 28-এ আমরা যদি এলা মালামাল জমা না দেই, তাহলে আমাদের
টাকা কত, জরিমানা হলে কত আর জেল হলে কত, দুটাই লেখেন। ধারা লিখতেছেন কেন? ধারা তো আমি চাচ্ছি না, আজকে আমার ধারার দরকার নাই। এই যে কামরুজ্জামান লিখছে দেখেন 200 টাকা 6 মাস জেল, এটা হলো সঠিক কথা। পরে আরেকজন লিখছে 206 মাস। আবার ধারা লিখতেছেন। ধারা আমি আজকে নিব না আপনাদের, পুলিশ আইনের খালি দণ্ড নিব। যদি জেল দেয় 6 মাস আর টাকা হলে 200 টাকা, এটা 28 ধারার সাজা। এখন 29-এর সাজা বলবো। 29-এর কে আগে পারেন? 29 যে 9টা 7টা ক্লোজ আছে, আমরা পুলিশ যদি এই 6-7টার কোনো একটা অপরাধ করি, তাহলে ম্যাজিস্ট্রেট আদালতে যদি আমাদের পাঠায়, তাহলে ম্যাজিস্ট্রেট আমাদের কি সাজা দিতে পারবে? 29-এর যে পয়েন্টগুলি, এই পয়েন্টগুলি পুলিশ যদি অমান্য করে, ম্যাজিস্ট্রেট আদালতে পুলিশ কি দণ্ডে দণ্ডিত হতে পারে? 29-এরটা এখন। হ্যাঁ, এই যে মনিরুজ্জামান, এতক্ষণ পর মনিরুজ্জামানকে পাইছি, 3-3 দিছে, ও সহজে লেখছে 3-3টা আগে বলছি না, 3-3টা কি বুঝাচ্ছে? কেউ আরো ক্লিয়ার করলে সেটা বলবে। 3 মাস জেল, 3 মাসের বেতন কর্তন, 3 মাসের বেতন, 3 মাস জেল, এইরকম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যদি বেতন কাটে তাহলে 3 মাসের বেতনের সমপরিমাণ বেতন কাটবে এটা, আর যদি জেল দেয় তাহলে 3 মাস জেল দিতে পারবে। এটা হলো 29-এর দণ্ড। 3 মাস বেতন কর্তন আর জেল দিলে 3 মাস জেল। এই যে ইয়ামি, হ্যাঁ পারছেন, আলহামদুলিল্লাহ। এটা গেল হলো 29। 30-এরও দণ্ড আছে, 30-31-এরও দণ্ড আছে, তাই না? 32,000 দণ্ড দেওয়া আছে। দেখো 30-30-এর ক 31, এগুলির দণ্ড দেওয়া আছে 32,000। 32-এর দণ্ডরা কে বলতে পারেন? 32-এর দণ্ড কে বলতে পারেন? আগে 32 লিখেন, লিখে তারপরে দণ্ডটা লেখেন তো। হ্যাঁ, আর কিছু নাই। 32-এর দণ্ড কি আছে এটা বলেন দেখি। 32-এর দণ্ড, 32 মানে না, 32-এর দণ্ড কিন্তু 32-এ না, এটা হলো এই 30-এর ক 31, তার মানে দুটা ধারা, 30-31, এই 2 ধারার দণ্ড হলো 32-এ। তাই কি দণ্ড? এই যে 200 টাকা, 200 টাকা, এটার আবার দণ্ড 200 টাকা, আর কিছু নাই। এই বেআইনি সমাবেশ করলো, অথবা ছত্রভঙ্গ আদেশ দিল মানলো না, অথবা শর্ত ভঙ্গ করলো, তাহলে 200 টাকা। আর একটা প্রশ্ন ধরবো, সময় মনে হয় শেষও, আর 3 মিনিট টাইম আছে আপনাদের জন্য। 34-এ যে অপরাধগুলি, 34 ধারার যে 8টা ক্লজ, 3 মাস কর্তন 3 মাস জেল, এটা আগের কথা। 32-এ 200 টাকা, হ্যাঁ অনূর্ধ্ব 200 টাকা, ঠিক আছে। তাহলে এই যে 34-এর অপরাধের দণ্ড কি? 34 আলামিন, আমি জানি এটা, বলো না। 8 দিন জেল আর 50 টাকা, তাই না? 34-এর দণ্ড কে পারেন? 34-এর যে এই যে গাড়ি পার্কিং করে রাখলো, মালামাল ফেলে রাখলো, ময়লা আবর্জনা ফেললো, উলঙ্গ হলো, প্রস্রাব পায়খানা করলো, না এটা খালি এই যে রবিউল অ্যাডা লিখলে হবে না ভাই, দুটাই একসাথে লিখতে হবে। এই যে একজন লিখছে 50 টাকা, আর যে জেল দেয় 8 দিন জেল, 8 মাস না, 8 দিন, 8 দিন। তাহলে 34-এর কয় দিন? 8 দিন জেল, 50 টাকা জরিমানা। 3 মাস 100 টাকা। আর ওই কালোবাজারের টিকিটের ক্ষেত্রে কে পারেন? কালোবাজারের টিকিট করলে 1 মাস জেল, 3 মাস জেল, 100 টাকা জরিমানা। কালোবাজারের টিকিট 34-এ এটা 3 মাস জেল, জেল দিলে 3 মাস দিতে পারবে, আর জরিমানা 100 টাকা। আরেকটা গোপন কথা বলে ছেড়ে দিব আপনাদের, 3 মাস 100 টাকা, হ্যাঁ 34-এর কয়ে। এই পুলিশের প্রত্যেকটা ইউনিটে 200 পৃষ্ঠা বিশিষ্ট একটা রেজিস্টার থাকবে, তাকে জেনারেল ডায়েরি বলে। এই জেনারেল ডায়েরি তলব করতে পারে পুলিশ সুপার না জেলা ম্যাজিস্ট্রেট? শেষ প্রশ্ন। পুলিশ সুপার তো পারবেই, আর কে পারে? কমিশনার, পুলিশ মানে কমিশনার,
আর জেলা ম্যাজিস্ট্রেট কে পারে? 1 মিনিট আছে আপনাদের। ধারা 44 বুঝছি, এটা জেলা ম্যাজিস্ট্রেট, আমি বলেই দিলাম যা। জেলা ম্যাজিস্ট্রেট এটা হলো এই মানে এই জেনারেল ডায়েরি, এসপি না জেলা ম্যাজিস্ট্রেট, এসপি না জেলা ম্যাজিস্ট্রেট তলব করতে পারে। তাহলে প্রিয় ভাইরা, 2021 আগে যারা র্যাঙ্ক নিছে এরাও দারোগা, আর এখন যারা নিবে এরাও দারোগা। হ্যাঁ, আপনারা একটু ভাবেন, গোপন কথা হলো এই যারা 2000 সালের আগে প্রমোশন হয়েছে তারাও কিন্তু সাব ইন্সপেক্টর এএসআই, আর এখন আপনারা যারা প্রমোশন নেবেন 2000 সালের পর থেকে যারা নিচ্ছেন এবং আবার নিবেন, আল্লাহ যাদের কপালে লিখবে তারাও কিন্তু এএসআই হবেন, এসআই হবেন। ডিফারেন্স কত, আকাশ পাতাল। অতএব আইজি স্যার যে কাজটা করে গেল এটার জন্য আইজি স্যারকে ধন্যবাদ জানাই। এটা বাহিনীর জন্য একটা ভালো দিক করে দিয়ে গেলেন। বর্তমান আইজি স্যারের অনেকগুলি ভালো দিকের আমি 2টা দিক বলবো, আপনারা খারাপ আমাকে ভাবেন আর যাই বলেন, আমি আমার ভালো দিকটা বলতেছি, আপনারা আমাকে নেগেটিভ নেন না। সেটা হলো আইজি স্যার পুলিশ কনস্টেবলে ভর্তি, এই ভর্তিটা পুলিশের একটা ব্যবসা ছিল, একবারে ফেয়ার হয়ে গেছে। একেবারে একটা ব্যবসা ছিল, পুলিশের একটা পচা কাজ ছিল। পুলিশ কনস্টেবলে ভর্তি হতে লক্ষ লক্ষ টাকা লাগতো। আল্লাহ রহমতে এটা আমাদের বন্ধ হয়ে গেল। এটা রেকর্ড ভঙ্গ হয়ে গেছে। এটা যেন স্থায়ী থাকে, আমরা এই কামনা করি। কনস্টেবলে ভর্তির জন্য যেন 1 টাকাও না লাগে, আল্লাহ এটা স্থায়ী করুক। একটা ভালো দিক করে দিয়ে গেলেন আইজি স্যার। আরেকটা হলো সেন্ট্রালি পুলিশের পদোন্নতি পরীক্ষা এনে পুলিশের ভালো ছেলেগুলি যাচাই বাছাই হচ্ছে। কারো জন্য অসুবিধা হলো এই দিকটা কিন্তু আমাদের মানতেই হবে। স্যারের কি ভালো মন্দ দিক আছে আমি জানি না, এই দিক 2টা ভালো করে দিয়ে গেলেন, এই জন্য আমরা ধন্যবাদ জানাই। আর আল্লাহ যেন এই 2টা, স্যার বাহিনী থেকে চলে গেলেও এই 2টা যেন আজীবন থাকে। কনস্টেবলে ভর্তিতে যেন টাকা না লাগে এবং পদোন্নতিতে যেন টাকা না লাগে এবং সেন্ট্রালি পরীক্ষা হয়। আল্লাহ কবুল করুক। এ বলে আপনাদের মঙ্গল কামনা করে আজকে আপনাদের জন্য খুব ভালো লাগলো এবং পারছেন, আপনারা ভালো প্রমোশন হোক। আগামীকাল দণ্ডবিধি 96 থেকে পড়া শুরু করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেব